রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। এখন আমি সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি। আগের দিন রাতে অনেকটা ছানা নিয়ে এসেছিল খাওয়ার জন্য, কিন্তু সেটা রাত হয়ে যাওয়াতে আর কেউ ছানাটা খায়নি, কারণ ডিনারটা একটু লেট হয়ে গেছিলো সেই জন্য। তো আমি ছানাটা রেখে দিয়েছিলাম যে সকালবেলায় ছানার বড়া বা পনির বানিয়ে নেব। তো ভাবলাম সকালে ব্রেকফাস্টে একটু ছানার পরোটা বানানো যাক, যেইভাবে পনিরের পরোটা বানাই ঠিক সেইভাবে। আর এখানে ছানার বড়া বানানোর জন্য এই কাচের এই পাত্রটার মধ্যে আমি ছানাটাকে বেশ ভালো করে চেপে চেপে এখন আমি ফ্রিজে রেখে দেবো। তারপরে বার করে এটাকে জাস্ট আমি পিস করে নেব, একটু বড় বড় ছানার পিসের মতো। তারপরে আমি ফ্রাই করে তরকারি করব। তো সেটা তো পরে করব, আগে চলো পরোটাটা বানিয়ে নিই। ছানা বা পনিরের পরোটা বানানোর জন্য এখানে কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি ছানা। তো তার মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চাট মশলা। তার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ, একটু হলুদ দিয়েছি, হলুদটা না দিলেও চলে, হলুদ দেওয়ার প্রয়োজন হয় না। তো এটাকে বেশ ভালো করে মিক্স করে নেব। লবণ দিলাম, আর লবণটা অল্প পরিমাণেই দিতে হবে, বেশি একটা লবণ দেওয়ার দরকার নেই, আর পরিমাণ অনুযায়ী আর কি। তারপরে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো অলরেডি যেহেতু এটা ফ্রিজে রাখা ছিল, একটু শক্ত ভাব রয়েছে, পনিরের মতোই প্রায় হয়ে গেছে। তো এবারে এটাকে আমি ওই আটার ডোয়ের মধ্যে দিয়ে আমি মুখটা বন্ধ করে দেব। তো এখানে দেখো বেশ কিছুটা পরিমাণে করে দেব, দিয়ে যেভাবে আলুর পরোটা বানায় সেভাবে জাস্ট এখানে স্টাফিংটা দিচ্ছি পনির বা ছানার। তো এইভাবে একটা একটা পরোটাই যথেষ্ট। এটা দই দিয়ে খাওয়া যেতে পারে বা সস দিয়ে খাওয়া যেতে পারে, দুটোতেই ভালো লাগবে, বা প্লেন চায়ের সাথেও খেতে ভালো লাগবে। তো আর খুব টেস্টি হয় এই পরোটাগুলো। তো চলো এবারে পরোটাগুলো বানিয়ে নেওয়া যাক। তো আজকের দিনটা তোমাদের বলা হয়নি, এটা ছিল 20 তারিখের ব্লগ, মানে 20 ফেব্রুয়ারি। তো আজকে আসলে অনেক কাজ আছে, মানে ঘরের কাজ তো রয়েছেই, তার সাথে একটু প্যাকিং আছে, জামা কাপড় প্যাক করতে হবে। তো সেটা কিসের জন্য, অবশ্যই তার জন্য ব্লগের সাথে থাকো, তোমরা দেখতে পাবে। তো এখানে যে কটা পরোটা হবে সেই কটা ডো বানিয়ে নিয়েছি, স্টাফিংগুলো ভেতরে দেওয়া। তো এগুলোকে এবারে একটু হালকা আটা বা ময়দা দিয়ে বেললেই হবে, বা তেল দিয়েও বেলা যেতে পারে। তো আমি এখানে সামান্য পরিমাণে একটু ময়দা দিয়েই কিন্তু বেলছি। তো বেলে নিয়ে তারপরে জাস্ট একটু তেলে বা ঘি বা বাটারে ভেজে নিলেই হয়ে যায়। তবে আমি তেলেই ভাজি, পরে একটু ঘি বা বাটার দিয়ে দিই, তাতে আরও বেশি ভালো হয়। তো এইভাবে করে পরোটাগুলো করে নিতে হবে। আর এই পরোটা কিন্তু ভালোভাবে বানালে কোনো রকম ফাটবে না, খুব সুন্দর পরোটাগুলো হবে। তো যেমন দেখবে আমি পরোটাগুলো যখন করব কোনো রকম কিন্তু ফাটবে না। তো এক্সামের প্রেশারের জন্য, যেহেতু বাচ্চাদের এখন ফাইনাল এক্সাম চলছে, ইয়ারলি এক্সাম, তো সেই কারণেই আর কি আমি সেভাবে আমার ইউটিউবের দিকে অতটা খেয়াল দিতেও পারছি না, না তোমাদের কমেন্ট সেইভাবে চেক করতে পারছি না, সঠিক টাইমে ভিডিও দিতে পারছি। আর তার সাথে সাথে আমি এমনিতেও একটা টাইম মেনটেন আমার পারি না আমি করতে, হয়তো টাইম এইদিক ওদিক হয়েই যায়। ইভেন আমি ব্লগ রেডি মানে প্রতিদিন যে দেব সেটা হচ্ছে না। ওই কারণে তোমাদেরকে দেখবে আমি কিছু কিছু শর্ট ভিডিও শেয়ার করছি। তো ওটা আমার কাছে বেশি কমফোর্টেবল মনে হয়, দিতেও সুবিধে, ছোট ছোট ক্লিপ দিয়ে দেওয়ার। তো সেই জন্য দেখবে আমি যখনই ভিডিও না দেবো, আমার চ্যানেলটা ফলো করবে, আমি কিন্তু ছোট ছোট শর্ট ভিডিওগুলো দিয়ে থাকি। আমার যেই চ্যানেলগুলো থেকে আর্নিং আসতো, তো আমি তো এখন টোটালি সেই চ্যানেলগুলোতে ব্লগ মানে ভিডিও দেওয়া বন্ধই করে দিয়েছি। শুধু এফোর্ট দিচ্ছি এই একটা চ্যানেলের উপরে, কারণ আমি দেখলাম যে সব দিক মেনটেন করতে গেলে কোনো দিকই ঠিকমতো হবে না। তো এখন ওদের তিনজনাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ওরা 3 ভাই বোন খাচ্ছে। আর এখন তো মনা এখানে রয়েছে কদিন, অনেক মাস হয়ে গেছিলো বাড়িতে আসতে পারে না। তো রিসেন্টলি এসেছে, বেশি দিন হয়নি, বেশি দিন থাকতেও পারবে না, ওর আবার ক্লাস শুরু হয়ে যাবে ওদিকে। তো 23 তারিখ থেকে তো চলে যাবে, তার আগেই তারপরেই চলে যাবে, 2 দিন হয়তো ক্লাসটা অফ দেবে, হয়তো তারপরে 2 দিন পর যাবে। তো এখানে দেখো পনিরটা রেডি করলাম, একটু বড় বড় পিস করলাম, একটু ছানার মতো শেপ দেওয়ার চেষ্টা করেছি। এর আগে আমার কাছে কমেন্ট করেছিলে যে যখনই আমি ছানার তরকারি মানে ছানার ডালনা রেসিপিটা শেয়ার করি বা দেখাই ব্লগে,
তখন তোমরা অনেকেই কয়েকজন মাঝে মধ্যে বলো যে আমাদের এখানে তো এই ছানার বড়া পাওয়া যায় না, এগুলো বানানো যায় নাকি। তো আসলে যেহেতু আমাদের এখানে পাওয়া যায়, আমি জানি এটা সব জায়গায় পাওয়া যায় না, আমাদের এখানে পাওয়া যায়, অনেকেই বলে পাওয়া যায় না, তবে হ্যাঁ আমাদের এখানে কিন্তু পাওয়া যায়। অবশ্য করেই সেই দোকান বুঝে নিতে হবে যেখানে বেশ ভালো পাওয়া যায়। তো ওই কারণেই আর কি ছানার বড়া বাড়িতে বানানোর প্রয়োজন হয় না, যেহেতু আমাদের এখানে কিনতে পাওয়া যায়। তো তবুও আমি দেখো আজকে কিছুটা সেই রকমভাবেই কিন্তু মানে ছানার বড়ার কিভাবে বানাতে পারবে সেটাই একটুখানি শেয়ার করলাম, যে এইভাবে হয়তো তোমরা বানাতে পারো। ছানাটাকে বেশ ভালো করে মানে ফ্রিজে রেখে একদম টাইট করে নেবে, তারপর এরকম পিস করে নেবে। অবশ্য করে তার আগে ভালো করে ম্যাশ করে নেবে ছানাটাকে, আর জল যেন একটুও না থাকে। চাইলে সামান্য পরিমাণে একটু ময়দা মিশিয়ে দিতে পারো, তো আমি এখানে কিন্তু কোনো ময়দা ইউজ করিনি, এক ফোঁটাও না, শুধু পিওর ছানা, সামান্য একটু লবণ, একদম কম পরিমাণে একটুখানি চিনি দিয়ে ভালো করে ম্যাশ করে একদম টাইট করে একটা পাত্রে কেকের মতো রেখে দেবে ফ্রিজে। তারপরে ধরো 1-1.5 ঘন্টা কি 2 ঘন্টা পর বার করে এরকম পিস পিস করে নেবে, দেখবে আশা করছি ওই রকম ছানার বড়ার মতোই হবে। অবশ্য করেই এটা তরকারিতে কিন্তু একদম লাস্টে দেবে, আগে থেকে দেবে না। তো একদম ওই রকম টাইপেরই তরকারিটা কিন্তু হবে। চেষ্টা করেছি কিন্তু ভালোই হয়েছে, তোমরা দেখতে পাবে যখন তরকারিটা বানানো হয়ে যাবে, দোকানে ছানার মতোই কিন্তু দেখতে হয়েছিল। তো দেখো এখানে ছানার বড়াগুলো এইভাবে এবারে ভেজে নিচ্ছি। একটু মিস্টেক হয়ে গেছে, তেলটা আরেকটু গরম করতে হতো, হয়তো তেলটা একটু কম গরম হয়েছে, বুঝতে পারিনি, ছানাটা দিয়ে দিয়েছিলাম বলে 2-1টা ছানা একটু হালকা লেগে গেছিলো, তো অসুবিধা হয়নি, সেটা আবার তুলে নিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে একদম আগুনের মতো, তারপর একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে বড়াগুলোকে ভাজতে হবে, তা না হলে কিন্তু মানে কালো হয়ে যাওয়ার চান্স আছে। কারণ ছানার বড়া এরকমই, মানে ভাজতে গেলে অনেক সময় কালো মানে হয়ে যায়, মানে বেশি ফ্রাই হয়ে যায় আর কি চট করে। তো সেই জন্য সেটাকে একটুখানি মেনটেন করে ভাজতে হবে বড়াগুলো। তো জাস্ট আমি এই বড়াগুলো বানানোই শেয়ার করলাম। তো চলো এবার তরকারিটা বানিয়ে নিই। তো এখানে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, মোটামুটি ভালো সব রকম মশলা দিয়েছি। এর মধ্যে তোমরা একটু পোস্ত বাটা, একটুখানি দই বা একটু কাজু বাদামের পেস্ট এগুলো দিতে পারো, টমেটো পেস্টের সাথে দিয়ে ভালো করে গ্রেভিটা বানাতে পারো। নর্মালি গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দেবে। আলুটাকে আগে ফ্রাই করে আমি তুলে রেখেছিলাম, মশলাটাকে কষিয়ে তারপরে আলুটা দিয়ে, আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে সবার লাস্টে আমি এখানে এই ঘরে বানানো ছানার বড়াগুলোকে ছেড়ে দিলাম। এটা বেশিক্ষণ একটা রাখবো না গ্যাসে, তাহলে গলে যেতে পারে বা বেশি একটা নরম হয়ে যাবে, ওটা ওটা ভালো হবে না আর কি। তো এবারে গরম মশলা একটু ঘি দিয়ে জাস্ট নামিয়ে নিতে হবে। খুব সুন্দর হয়েছিল, তোমরা এইভাবে ঘরেই ছানার বড়া বানিয়ে এরকমভাবে তরকারি করতে পারো। তো এই ছিল আজকের মোটামুটি রান্নার দিকটা শেয়ার করলাম, একটা রেসিপি। আর তারপরে দেখো এখানে প্যাকিং চলছে, এখন বিকেল পেরিয়ে গেছে, এখন আমি প্যাকিং করছি, জামা কাপড়টা গুছিয়ে দিচ্ছি, যেহেতু ও বেরিয়ে যাবে ব্যাঙ্গালোর, যাবে দিদির মেয়ের বিয়েতে, মানে আমাদের বড়দির মেয়ের বিয়ে, মানে আমার হাজব্যান্ডের দিদির মেয়ে, বড়দির মেয়ের বিয়েতে। তো সেটা অনেক দিন আগে থেকে কথাবার্তা হয়েছে, প্ল্যানও করা হয়েছিল, আমরা তো যেতে পারবো না। তো দিদির সাথে প্রায় সময় কথা হয়েছে, দিদিও মানে আফসোস করছিল আমরা যেহেতু যেতে পারবো না। দিদিরও ইচ্ছে ছিল যে আমরা যাতে যাই, কিন্তু সেটা তো সম্ভব না, যে এখন যেহেতু ওদের এক্সাম চলছে। তো সিদ্ধান্তটাও একটু দেরি করেই নেওয়া হয়ে গেল, আগে থেকে আরেকটু আগে থেকে প্রিপারেশনটা নিলে ভালো হতো। ভেবেছিলাম যে কারোরই হয়তো যাওয়া হবে না, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে ওদিক থেকে দিদিরও ইচ্ছে, এদিক থেকে ভাই যাক, আর ভাইয়েরও ইচ্ছে দিদির ওখানে যাবে ভাগ্নির বিয়েতে। তো মানে অনেক দিন পরে, তো অনেক বছর পর, ও তো নিজের জন্য কোনো সময় ভাবে না। তো আমিও চাইছিলাম যে হ্যাঁ ওর অন্তত যাওয়াটা হোক, সেটা দিদিও চাইছিল। তো সেই জন্যই আলটিমেটলি যাওয়া হচ্ছে, দিদির আশীর্বাদেই যাওয়া হচ্ছে। তো এখানে ওই জন্যই সব গুছিয়ে দিলাম, বেশি দিনের না, হয়তো 2 থেকে 3 দিনের ট্রিপ হবে। তো ফ্লাইটেই যাবে, তো নেক্সট ডে ফ্লাইট আছে। তো প্যাকিং কমপ্লিট করলাম। তো আসলে ও এরকমই হয় আমাদের, কোথাও যাওয়ার ঠিক আগের দিন, বড়জোর হয়তো টেনে টুনে তার আগের দিন, মানে আগে থেকে কোনো প্রিপারেশন থাকে না, ওই হুট করেই সব কিছু হয়। তো যাক, আমি যেতে পারছি না তার জন্য যতটা না দুঃখ, ও যাচ্ছে বলে আমি খুব খুশি। রাধে রাধে ফ্রেন্ডস, এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজতে চলেছে, 12:15 মতো বাজে। এই ঘড়িতে কটা বাজে? এই ঘড়িতে 12টা মানে 12:15 মতো বাজে। তো যাই হোক, এখন তোমাদের সাথে আমি জাস্ট একটু শেয়ার করতে এসেছি যে একটা বিশেষ জিনিস, খুব সুন্দর একটা জিনিস, যেটা হচ্ছে গিফটে দেওয়া হবে।
তো তোমাদেরকে তো ভিডিওর মধ্যে নিশ্চয়ই বলেছি যে আমার হাজব্যান্ড যাচ্ছে ব্যাঙ্গালোর, কারণ দিদির মেয়ের বিয়ে, তো মানে আমাদের ভাগ্নির বিয়ে আর কি। এমনি লাগেজ যা যা ও নেবে সব প্যাক করে দিয়েছি, তোমরা সেটা দেখেছো। আমাদেরও যাওয়ার কথা ছিল বিয়েতে, তো দিদি অনেক করে মানে দিদিও দুঃখ করলো যে যেহেতু আমরা যেতে পারছি না। খুব ইচ্ছে ছিল যাতে আমরা যাই, আর আমাদেরও সত্যি খুব ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু এমন একটা টাইম না, ওদের ফাইনাল এক্সাম চলছে, এই সময়টা তো কিছু করার নেই, তো না হলে কার না ইচ্ছে করে। তো যাই হোক, তবে হ্যাঁ এটা খুশি যে ও যেতে পারছে, মানে আমার হাজবেন্ড যেতে পারছে, তো দিদির মানে ভাগ্নির বিয়েতে যেতে পারছে, সেই জন্য এর থেকে বড় খুশির আর কি হতে পারে। আর দিদির অবদান যে ওর জীবনে কি সেটা তো একমাত্র ভগবান জানে। আর কি বলবো, সবসময় দিদির নাম করতো, তোমাদেরকে আমি সব কিছু তো ব্লগে বলি না, আর এমনিতেও সব কিছু পার্সোনাল ফ্যামিলিগত সব কিছু আমি ডিসকাস করিও না, দেখবে ব্লগে আমি। কথা বলতে বলতে একটা ফোন চলে এসেছিলো দরকারি আর কি, তো সেই জন্য দৌড়ে ফোনটা ওকে দিতে গেছিলাম, মানে আমার ফোনে কলটা এসছে। কি বলবো, এমন একটা টাইম যে যেখানে ওদের ফাইনাল এক্সাম চলছে, কোনো উপায়ই নেই। যবে থেকে বিয়ের তারিখটা জানি তখন তবে থেকেই তো বুঝে গেছি যেতে পারবো না। এদিকে তোমাদের দাদাও যাবে কিনা ঠিক ছিল না, কিন্তু ওদিক থেকে দিদিও বললো, আর ওরও খুব যাওয়ার ইচ্ছে। তো দিদিরও খুব মানে ইচ্ছে যে ও অন্তত যাক, তো সেই জন্যই আর কি যাওয়া। আর ও তো খুব খুশি এতদিন পর দিদি ওখানে যেতে পারছে, কারণ এই দিদির কথা যত বলবো ততই কম ওর জীবনে। আমার হাজব্যান্ডের জীবনের কথা বলছি, ওর লাইফে যে একদম ছোট থেকে এই দিদি মানে বলতে পারো যে একরকম মায়ের মতোই দেখেছে, বড়দি যেরকম হয় আর কি, বড় দিদি তো সেই রকমই। তো সেই জন্য এগুলো মানে কি বলে শেষ করা যাবে না। আর জামাইবাবু যে ছিলেন তো মানে তার তো কোনো তুলনাই হয় না। তো সেই জামাইবাবু থেকেই বলতে পারো যে সব কিছু ও শিখেছে জীবনে, অনেক কিছু যেগুলো মানে একটা জায়গা থেকে তো একজন গুরু থাকেন, তো সেখান থেকেই ও সব কিছু শিখেছে তার কাছ থেকে। সেজন্য এই দিদি জামাইবাবুর নাম ও সবসময় মানে আর কারোর নাম না করলেও এই দিদি আর জামাইবাবুর নাম ও করবেই করবে। তো যাই হোক, সেই সব কথা আর কি বলবো। তো যাই হোক, তোমার ভাগ্যে থাকলে অবশ্য করে তোমাদের সাথে একদিন দেখা মানে শেয়ার করতে পারবো ব্লগের মাধ্যমে, বা আমাদের যখন যাওয়া হবে বা দিদি যখন এখানে আসবে তখন অবশ্য করেই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো যাই হোক, বিয়ের গিফট নিজের ভাগ্নির জন্য এটা নিয়ে এসেছে। ওর শখ ছিল যে যে ছোটোখাটো দিয়ে যেমনই দিয়ে আমি ওর জন্য গোল্ডই নিয়ে যাব, তো তার জন্য দেখো এটা নিয়ে এসেছে। তোমাদের ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দেবো, এটা হলমার্কের। তো এটা ভীষণ সুন্দর, খুব সুন্দর, মানে আমারও একটা আছে, আমারটা রেডের ওপরে। তো তবে হ্যাঁ, ওটার থেকে এটা আরও অনেক বেশি সুন্দর, তো খুব আমার তো খুব পছন্দ হয়েছে। আর আমি ও নিজেই চুজ করে এনেছে, এত সুন্দর এনেছে, মানে খুব সুন্দর। দেখো ডিজাইনটা আমি তোমাদের ব্যাক ক্যামেরা ভালোভাবে দেখিয়ে দেবো। তো এইটা হচ্ছে ওর তরফ থেকে ভাগ্নির জন্য গিফট। আর আরও টুকটাক আছে, তো সেগুলো এতদিন পর যাচ্ছে, এত বছর পর দিদির কাছে যাচ্ছে, তো অনেক কিছুই তো ইচ্ছে করে, এটা নেব ওটা নেব, অনেক কিছুই মানে মনের থেকে চায়। তো যতটা এখন সম্ভব হচ্ছে টুকটাক মানে চেষ্টা করেছে ও সেগুলো। আর এমন একটা টাইম না, মানে একটা কি বলবো, এই যে সময়টা ওদের এই এক্সাম টাইম, সামনে আবার সেই সামনের ব্যাপার রয়েছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা ভীষণ একটা প্রেশারের টাইম। কিন্তু ওই যে এই বিয়েটা তো আর মানে সবসময় এই সুযোগটা পাওয়া যাবে না, এত সুন্দর একটা শুভ অনুষ্ঠান জীবনে একবারই সবার আসে, তো সেটা তো আর পরে সুযোগ পাওয়া যাবে না, তো সেই জন্যই আর কি। ও তো খুব খুশি। তবে হ্যাঁ, ফাইনালি ফ্লাইটেই যাওয়া হচ্ছে। প্রথমে ভেবেছিল ট্রেনেই যাবে, তো ট্রেনের টিকিট কোনো রকমে সেটা পসিবল হলো না। অনেক চেষ্টা করা হয়েছিল দুরন্ততে, কিন্তু সেটা কিছুতেই হলো না। আসলে আমাদের সিদ্ধান্তটাও একটু দেরি করে নেওয়া হয়েছে যাওয়ার ব্যাপারটা, আরও আগে থেকে যদি মানে প্রিপারেশন নেওয়া হতো, কারণ ভেবেছিল যে যেতে পারবে না। তো যাই হোক, তোমাদেরকে তো সোনার গিফটটা দেখিয়ে দিলাম, গোল্ডের কি দেওয়া হচ্ছে। আর তার সাথে এই যে আরেকটা জিনিস যেটা আমি বার করে নিয়েছি, এই যে যেটা হচ্ছে এই একটা, এটা দেওয়া হচ্ছে। ভালো করে দেখো সামনে থেকে, এই যে এটা, এটা আমার খুব ইচ্ছে ছিল আসলে, তো সেই জন্যই। তো দেখা যাক এটা এগুলো কীরকম কী পছন্দ হয়। অবশ্যই আংটিটা তো খুবই পছন্দ হবে। তো এই হলো ওর আংটিটা, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এরকম, কেমন হয়েছে জানাবে। ডিজাইনটা হচ্ছে এইরকম। আমি আর আংটিটা খুললাম না এখান থেকে, তো শুভ জিনিস থাকুক, আমি জাস্ট যেরকমটা এনেছে ওই রকমটাই তোমাদের দেখিয়ে দিলাম। প্রথমে ওর ইচ্ছে ছিল একটা মানে একজোড়া কানের দেওয়ার জন্য। তো এখনকার যা পরিস্থিতি আর ডিটেলস কি বলবো, তো আর এমনিতে এখন একটু প্রেশারের টাইম, তো এই ফেব্রুয়ারি মার্চ মাসটা প্রতি বছরই একটা খুব চাপের সময়। তো ওই কারণে যতটা পসিবল হলো, এটা তো মানে মামার শখ ভাগ্নিকে দেবে,
তো যতটুকু ভগবানের আশীর্বাদে মানে করা গেল ততটুকুই আর কি। আর ওই যে শাড়ি একটা নিয়েছিল সেটা তোমাদের দেখাতে পারিনি, একটা শাড়ি আর ওই যে পলাটা দিদির জন্য। আমি জানি তোমরা আমাকে জিজ্ঞেস করবে দিদি তোমরা কি গিফট দিলে, তো সেই জন্যই আমি ব্লগে আরও শেয়ার করলাম, না হলে হয়তো করতাম না। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, রাধে রাধে।